করতেছি। তো যারা যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এপিসোড নাম্বার মানে দিনের রাজ্যতে এপিসোড নাম্বার 25-এ। তো যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছে অবশ্যই তাদেরকে শুভেচ্ছা স্বাগতম। তো প্রথমে আমরা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার সবাই কিন্তু আপনার সবাই অনেক ভালো সুস্থ আছেন, তাহলে মতো ভালো আছি, সুস্থ আছি। তো যারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে শুভেচ্ছা স্বাগতম। চীনের রাজত্ব এপিসোড নাম্বার 25-এ যারা যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাতেছি। আর একটা কথা বলতেছি, যারা যারা দেখেন আমার ভিডিওটি অবশ্যই মানে আমার হরর স্টোরিগুলো দেখেন, চীনের রাজত্বের হরর সত্য ঘটনাগুলো আপনারা জানেন, দেখেন, আমি দেখেন আর কি। যেটা বলতে গেলে অবশ্যই তাদেরকে একটা কথা বলি, যা যা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। শেষ কথা বলতে যাই, আমি আর পরে যা বলবো না, কারণ আগেই বলে দিলাম সাবস্ক্রাইব করেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে যান আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। আর যদি পারেন একটু কষ্ট করে হলেও আপনারা সাবস্ক্রাইব পাশাপাশি শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাশাপাশি যারা যা দেখে, তারা যা দেখে না, আপনারা দেখেন কিন্তু তারা দেখে না, একটু চেষ্টা করবেন তাদেরকে জন্য শেয়ার করে দাও। আর নিশ্চয়ই একটাই কথা বলবো, আপনারা যা দেখেন অবশ্যই একটু নির্ভীক অবস্থায় এবং শুনছেন, মানে এটা রাশিয়ার মধ্যে থাকলে না, অনেক মানুষের মধ্যে থাকলে আপনারা এই হস্টেলটা মজা পাবেন। তো আপনার হস্টেল আজকে বলবো, অবশ্যই অনেকগুলো হস্টেল আজকে আছে, দেখেন মধ্যে দেখাতে অনেকগুলো হস্টেল এখানে লেখা আছে। তো আজকে বলবো আপনাদের, যতটুকু পারি চেষ্টা করি আপনাদের বলার চেষ্টা করবো। প্রায় 2 দিন পর আমি হরর স্টোরির সাথে, তো অনেকেই লেখছে আমার জীবনে কিছু কিছু হরর স্টোরিগুলো আছে, মানে অনেক মানে সিকুয়েন্স তো অনেকে আছে বলছে আপনাদের, তো অনেক কিছু আছে, তো সেগুলো আপনাদের বলবো। তারা যা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, তো চলুন কথা না বলে হরর স্টোরিতে যাওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো শুরু করা যাক। হ্যাঁ, তো যে ঘটনা বলবো আগে একটা কথা বলি, যারা দেখেন অবশ্যই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখেন। আপনারা মনে কি করে কি দেখেন শুরুতে শেষ পর্যন্ত দেখেন না, কেউ দেখেন আবার কেউ দেখেন। তো একটা কথা বলি, শুরুতে শেষ পর্যন্ত নাই দেখেন তাই কিন্তু আপনারা হরর স্টোরি মজা পাবেন। তো একটা কথা বলি, আপনারা যারা দেখেন অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু একটু হলে একটা মজা পাবেন। ঠিক আছে, তো কথা না বলে চলুন ঘটনা তার আগে একটা কথা বলি, প্লিজ আবার বলতেছি, যারা দেখেন অবশ্যই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করেন আমার ভিডিও আপনার কাছে কিরকম লাগে একটু কমেন্ট করেন প্লিজ, জানেন। আর সাবস্ক্রাইব করেন প্লিজ। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, তো হরর স্টোরি এমন একটা হরর স্টোরি আছে যেটা আপনাকে তো অনেকটা অদ্ভুত লাগবে বা একটু হলেও ভয় লাগবে, জানি না ভয় লাগবে কিনা, কিন্তু অদ্ভুত আমার কাছে লাগছে, আমি লেখছি যাবো। তো হরর স্টোরি এখানে আসতে শোনাবো। হ্যাঁ, তো আপনারা একটু একটা কথা যখন শুনবেন অবশ্যই একটু নিরীহ অবস্থা শুনে। হ্যাঁ, তো চলুন বলার কথা না বলে ঘটনা ফেলাবে। হ্যাঁ, তো হরর স্টোরিটা একটু অদ্ভুত অনেকটা, সেটা হচ্ছে বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার অনেক দিনের একটা ঘটনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে আপনার সাথে শেয়ার করতে মানে আপনাদের সাথে আমার সাথে বলো আর কি, এবং আপনাদের সাথে ও শেয়ার করতে বলছে, এই জন্য যাক আমরা ঘটনা একটু বলে আপনার কেমন। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে অনেক আগের কথা, যে আমার সাথে নাকি একটা জিন ছিল, সেই জিনটা সবসময় চাইতো আমাকে নিয়ে যেতে, মানে তার সাথে নিয়ে যেতে, মানে জিন নিয়ে যেতে বলতে এখানে বলছে তার সাথে করে একবার জীবনের জন্য সারা জীবনের জন্য এটা বলছে আর কি। তো যাই শুনে, তো আমি ছোটকালে হয়তো কিছু বুঝতাম না, জানতাম না, তখন কত হবে 7 বছর বা 6 বছর এরকম হয়, তো তখন থাকতে। হ্যাঁ, এখন আমার বয়স 20-21 বছর, মেয়েদের বয়স বলতে না, যদিও সেটা রিল্যাক্স, দেখ সমস্যা নাই, 20-21 বছর সামথিং থাকবো। হ্যাঁ, তো যে মেয়েদের বয়স কিন্তু বলতে নাই, তারপর তিনি বস দেখ সমস্যা নেই, আমি একটু বললাম আর কি, সে এটা হিন্দি 20-21 হবে, আপনারা বুঝিয়ে নিন। ঠিক আছে, দেখ সমস্যা নেই, অ্যাডজাস্ট ঠিক আছে আর কি, দেখ সমস্যা নেই। যে বলছে যে আমি যখন 6-7 বছর মধ্যে ছিলাম, তখন সে ওই জিনটা আমাকে নিয়ে যেতেছে এবং আমাকে অনেক ভয় বেঁধে দেখাতো। যখন রাত্রে শুতাম আমাকে একা পেয়ে অনেকটা ভয় দেখাতো, এবং তার রূপ ধারণ করা, মানে তার রূপে আমার মনে করেন আমার ধারণ করে আসতো অনেকের রূপ। যেমন আমার বান্ধবীর রূপ ধারণ করে একটা আসতো, একটা ঘটনা বলি। আমার রাতেবেলা মানে আমার খেলতেছে, আমি এমনি চঞ্চল প্রকৃতি ছিলাম, খেলাধুলা করতাম অনেক সবসময়। আমার বান্ধবী গীতা ছিল, গীতা নাম ছিল গীতা, কে এখনো মনে পড়ে, সেও বড় আছে। তো তার বই, তো সে কি করলো রাত্রিবেলা 9টা-10টার দিকে আমায় ডাক দেয়, বান্ধবী চল আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গা যাবো, চল। এভাবে ডাকতেছে, মানে বান্ধবী এভাবে ডাকতেছে, নামটা বলতেছে, মানে বান্ধবী ডাকতেছে। তো তার কথা ডাকে ইয়াতে আমি কিছুক্ষণ পর বাইরে আসলাম, সে বাইরে আর কি, বাইরে যেটা দেখলো তার মতো কি একটা গীতার মতো বসে দাঁড়ায় আছে, কিন্তু
আপনি তো মানে আমি অবশ্য মানে সরি আমি না মানে সেই একটু অবাক হয়েছি না, যে অবাকটা হয়েছে এই জন্য যে আমার গীতা তো এত লম্বা না, ওই মেয়েটা অনেক লম্বা একটু বেশি, মানে আমার চেয়ে মানে তার গীতার চেয়ে একটু মেয়েটার চেয়ে মানে তার বান্ধব চেয়ে একটু লম্বা বেশি, অনেকটা লম্বা বেশি। তো আমি তো অবাক হলাম, আমি অবাক বললাম কিরে তুই এত লম্বা কিভাবে, লম্বা কেন, তুই লম্বা এক কোন দিকে যাবি? তুই হয়তো চোখে ভুল দেখিস, আমি লম্বা না, আমি ঠিকই আছি। ও এত রাত তো করে কই যাবো, চল তোকে এক জায়গায় নিয়ে যাবো, খুব সুন্দর একটা জায়গা আছে। এরকম চিন্তা ভাবনা করে তাকে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল, সব ঠিকঠাক হয়েছে, যাওয়ার জন্য রেডি হয়েছে আর কি। তখন হঠাৎ করে তার মা জেগে যায়, জেগে ডাক দেয়, কিরে এত রাত করে কই যাচ্ছিস, এত রাত করে তোর ভয় করে না, তুই এত রাত করে কেন বাইরেছিস, কেন বাইর দিব, তুই এত রাত করে যদি যাস তোর জানোস না তোর একটা সমস্যা আছে, বিপদ আছে, তুই জানোস না। যখনই এই কথা বলে তুই বলতে পাইলো, হঠাৎ করে মেয়েটা উধাও, যে গীতা নামে যে মেয়েটা ছিল লম্বা ছোট, যে মানে লম্বা অদ্ভুত টাইপের মেয়েটা, সে মেয়েটা গায়ে একেবারে গায়ে না। তখন তার মানে সে আপু একটু ভয় পেয়েছে, বলছে ভাই, তখন আমি একটু ভয় পেয়েছি, সঙ্গে একটু খাবো না, তখন বলছে ভাই আমি একটু ভয় পেয়েছি আর কি, যে কি ব্যাপার, একটু আগে না আমার মানে একটু আগে এখন যদি কিছু না, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার, আমার সামনে গীতা ছিল, হয়তো লম্বা ছিল মেয়েটা অদ্ভুত, তুমি এটা গেল তুমি যে চোখটা মামু আমাকে আমাকে খেলাধুলা করার জন্য একটা নতুন জায়গায় নিয়ে যাবে, আমার গীতা বান্ধবী আসছে, আমি ওর সাথে যাবো, ও আমাকে ডাকতেছে, এই জন্য আমি যেতেছি, মানে আমাকে একটু সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, একটা পার্কের মতো একটা জায়গা, ওখানে নাকি রাস্তায় নিয়ে যাবো। এত রাত্র করে তোর গীতা মানে গীতা বান্ধবী কোথায় আসছে, ওই কেনই বাসবো, ওর মাকে ওকে ছাড়বো, মানে এত রাত্র করে ওর মাকে ছাড়বো রে না, তাহলে তুই কেন আসবি, মা সত্য আমি একটু আগে দেখলাম যে ওর মতনই মানে ওর মতনই মানে গীতাই আমার সামনে আসছে, হঠাৎ করে তোমাকে দেখলাম উধাও হয়ে আসছে, এটা এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কেন হইতে পারে সম্ভব। তো যে তারপর সে বলছে ওই ও তোর গীতা মানে তুই যদি আসে তাই দেখা আমার কো বান্ধব, ওই মা এখানেই তো ছিল, হঠাৎ করে তুমি যখন আসছো তখন কিরে উদয় হয়ে গেল, কয় কথা বলিস না, তাড়াতাড়ি ঘরে আয়, তোকে সব বলছে যে তুই যাকে গীতা ভাবছিস সে আসলে গীতা না, সে হচ্ছে এটা অন্য কেউ ছিল, বা আমি খারাপ একটা জিন ছিল, তোকে নিয়ে যাওয়ার জন্য একটা কথা বলছিলাম না জিন, সে নিয়ে যাবে, সেই জিনটাই হয়তো আসছে তোর গীতার বান্ধবীর রূপ নিয়ে, মানে বলতেছে তার মাকে, তার মাও কিন্তু বলছে, অত সে ছোট ছিল 6-7 বছর, সে আপু সে বোঝে না যে আসলে এটা কে, তখন মানে তখন জেনে যাওয়ার পরে মাসে না যে তখন ডাক দিয়েছে তখন তো বোঝে নেই, তখন ডাকতে তার মা আসলো যে গায়েব হয়ে গেল না, তখন সে বুঝতে পারেনি আসলে কি, হয়তো বলছে মানে তখনও ভাবছে যে হয়তো চলে গেছে, ছোট মানুষ তাদের বুঝছে না, আর ছোট মানুষ তাদের বুঝছে না, তো যেহেতু আমরা ঘটনা বলি বলছে তাড়াতাড়ি ঘরে আয়, তাড়াতাড়ি শিগগির ঘরে আয়, তোকে আমি এখনই বলতেছি কি হয়েছে তোর সাথে ঘটনা, কে এসেছিল এটা আমি তোর বলতেছি। তো তার মা বলছে ভাই আমার মা বলছে ভাই আমার মার কথা যে আমি ঘরে আসলাম, ঘরে আসার পর মা বললো যে আরে পাগল তুই যা কি গীতা পাচ্ছ এত রাত্র করে, সেই গীতা কি আসবে তোকে কোনো তোকে ডাক দেওয়ার জন্য, খেলার জন্য, আসলে গীতা ছিল না, ওটা ছিল একটা বড়জি, আমি তোকে যে জিনিসটা নিয়ে যেত উঠি উঠে তোর গীতা বান্ধবীর নামে গীতা নামে বান্ধবীটা রোজ ধরে আসছে আর কি, তোকে নিয়ে যাওয়ার জন্য। এখন তুই বল, তুই যদি এখন চলে যেতি তোর কি অবস্থা হইতো, এটা কি বললো। তো যেমন বলার পরে সে বুঝতে পারে যে আর তো কেউ না, এটা আমার কোনো বান্ধবী না আসলে, তারপর দেখে যায় যাবো না, যেটা বলতেছিলাম নাকি, যদি এটা ছিল ঘটনা তার, হ্যাঁ, তো তার যে জীবনের ঘটনা সে লেখছে আর কি, এই যে বললাম একটু আগে যে তখন তার মানে তোর আগে বললো আর কি যে এটা গীতা ছিল না তোর জিন ছিল, তো এই ছিল ঘটনা কে। তারপর বলছে যে ভাইয়া এরকম আরো অনেক ইতিহাস আছে, মানে ঘটনা আছে আমার সাথে, যে আমাকে নেওয়ার জন্য ওই জিনটা অনেক চেষ্টা করে, আমি বলি কথা খেয়াল করবো, হ্যাঁ, আমাকে নেওয়ার জন্য জিনটা অনেক চেষ্টা করে, কিন্তু ওকে নিতে পারে, হ্যাঁ, কারণ আমার মা এবং আমার দাদি অনেক দূর দূর পরে, আমার মা তার মা তার দাদি আগে, আমার মা বলতে তার মা, সাইড খেয়াল করে নেন, মানে কি বলতে শুনে, হ্যাঁ, বলছে তার মা দাদি অনেক যে তার মা না সরি এভাবে লেখছে, মানে আমার মা দাদি আর কি অনেক দূর পড়তো, তাই বলে আর কি জিনটা আমাকে বা তাকে আর কি নিতে পারে না আর কি, হ্যাঁ, এই ছিল ঘটনা কি। হ্যাঁ, তাও আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এক রাত করে আমার দরজা, আমি যখন ঘুমাইছিলাম আম্মাও ঘুমাইছিল, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে যাওয়ার পর দেখি যে ঠক 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 করে দরজা খাইতেছে, এটা আরেকটা দেখো, হ্যাঁ একটু খেয়াল করে আপনার আরেকটা। তো যখন আমি বলি মা দেখো কে যেন আসছে, দরজা খুলে দাও, মানে কে যেন আসছে রাত করে দরজা খুলে দাও, মা কোনো উত্তর দেয় না, আমি আবার বলি মা ওঠো ওঠো কে যেন আসছে দরজা খুলে দাও, আমি আমি নিজেই খুলে দিই,
মা যদি ওঠে না। তো খুলে দেখি, দরজা খুলে দেখি যে একদম নিরিবিলি চুপচাপ, মানে একদম নিরিবিলি। রাত ছিল তখন 2টা বাজে, হ্যাঁ 2টা বাজে। তো বুঝতে পারছেন কত নিরিবিলি ছিল। অনেকটা এমনি মানে তাদের গ্রাম, তারা গ্রামে থাকতো আর কি, ঠিক আছে। তো গ্রামে বুঝেন তো অনেকটা নিরিবিলি, অনেক চুপচাপ শুনশান। গ্রামের মানুষ তো প্রায় 8টা 9টা বাজে ঘুমায় যায়, তখন ছিল 2টা বাজে, না 8টা 9টা বাজে ঘুমায় যায়। আর তখন ছিল 2টা বাজে, তখন কতটা নিরিবিলি চিন্তা করেন, আর কতটা মানে অন্ধকার ভয়ঙ্কর। এভাবেই তো জঙ্গল জঙ্গল গ্রাম এলাকা না, তাদের বাড়িটা অনেকটা মানে গাছপালা অনেক ছিল, তো মানে জঙ্গল না, মানে অনেক গাছপালা থাকে, আগে অনেকটা জঙ্গল টাইপের হয়েছে না রাত্রেবেলা। এমনি তো অন্ধকার, তার উপর আবার শুধু বসে আছে আমার গরিবের বসে শুধু বারান্দার মধ্যে, মানে সরি উঠানে ছোট্ট একটা লাইট জ্বলা আছে। ও ছোট লাইটটা দেখতে পাই যে কেউই নেই, কিন্তু দূরের থেকে আমাকে কি যেন এরকম করে এভাবে ডাকতেছে, মানে হাত দিয়ে এসে করে, মানে হাত বসে হাত দিয়ে এসে করে ডাকতেছে। আমি একটু চমকে যাই, এত রাত্রে কি কোন একটা লোক আমার যেন ডাকতেছে, এটা কি হইতে পারে। তো আমি একটু ভয় পেয়ে গেল, তাও সাহস করে একটু সামনে যে দেখি কালো একটা কাপড় পরা লোক আমাকে ডাকতেছে। আমি একটু ভয় পেয়ে যাই যে কালো কাপড় পরা লোক, এই লোকটা কি হইতে পারে। মা তো বলছে যে এত রাত করে বা গভীর রাতে করে বাড়িস না, তখন হত করে তার কথা মনে পড়ে। এই চিন্তা করে আমি তখন তাই সেটা হাতলো ডাকতেছে, আমি এই চিন্তা মানে তুমি বলছে তখন এই চিন্তাটা মাথায় আসলো যে এটা তো কেউ না, জিন হইতে পারে বা খারাপ কিছু হইতে পারে আমায় নিয়ে যাওয়ার জন্য। বলছে ভাই তখন তো ছোট ছিল, কিছু বুঝতাম না, কিছু দেখতো আমরা কিন্তু কিছু সহজে বলতাম না। তখন আমার মা যখন বারবার বলতেছে ভাই, মা যখন মানে বলছে মানে কথাটা বলছে আর কি, যে যে বাবা তুই এত রাত করে পারিস না, তোর বিপদ আছে, তখন এত একটা জিন তোকে ধরে নিয়ে যাবে, তার সাথে নিয়ে যাবে। যখনই দেখবি এসব কিছু তখনই তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে আসবে। তো ভাই আমি তো আমার মার কথা অনুযায়ী আমি যখন জিনিসটা দেখলাম ভয় পেয়ে, মানে এক প্রকার অনেকটা ভয় পেয়ে, কারো আকৃতির জিনিসটা যে আমায় রাখতেছে, হ্যাঁ অনেকটা চোখগুলো দেখা যায় না, কিন্তু মুখটা দেখা যায় না, কিন্তু হাত মুখ চোখ কিছু দেখা যায়, কিন্তু খালি ডাকতেছে এদিকে এদিকে আসো, এদিকে আসো, এরকম ডাকতেছে। হাত দেওয়া মুখ কোনো কথা বলতেছে না, এভাবে ডাকতেছে আর কি, হ্যাঁ ও কথা না বলে এভাবে ডাকতেছে। তো তার মার কথা মনে করো যে কেউ ডাক দিলে কেউ যাবি না, বা কেউ ইশারা করলে বা এত রাত করে ডাকার জন্য আসতে এলে তুই যাবি না, তখনই বুঝে নিবি যেটা খারাপ কিছু বা খারাপ জিনিস, কোনো মানুষ না। তো এটা ভেবে আমি এক দৌড়ে আমি তাড়াতাড়ি শিগগিরি ঘরে ঢুকে দরজা সিটকিরে আটকে দিয়ে আমি শুয়ে পড়ি। পরদিন মার্কে জানে মা জানো কি হয়েছে, তুই কি হয়েছে কয় এরকম, মানে মানে কি হয়েছে ঘটনা। তার মনে পড়ে বা আমার মা পরের দিন তার মাকে জানে যে মা এরকম রাতেবেলা তুমি যখন শুয়েছে, দাদিও শুয়েছিল, তখন আমিও শুয়েছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুমে যে দেখি যে ছোট করে রাজাকে নিয়ে ডাকাইতেছে, মানে অনেক জোর জোর আস্তে 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 প্রথম ডাকাইতে ছোট ছোট অনেক জোর ডাকতেছে এক প্রকার যেন। তখন তুমি ডাক দিই, তোমাকে ডাক দিই মা ওঠো ওঠো কি জানা সেটা, যখন তুমি কয়েকবার বা অনেকবার ডাক দেওয়ার পরে আর কি তুমি যখন উঠে নেয় প্রথমে, মানে তার মা যখন ওঠে না আর কি, হ্যাঁ তখন আমি নিজে খুলতে। তো দরজা খুলে দেখতে পাই কেউই নেই, নিরিবিলি একদম নিরিবিলি। তখন রাত বাজে 2টা। তখন আমি দেখতে পাই কিছুক্ষণ পরে, মানে ওই কয়েক সেকেন্ডের পরে যখন দরজা আটকে যাবে, তখন দেখতে পাই যে আসো আসো এরকম করে আমাকে যেন ডাকতেছে, খুবই আস্তে আস্তে কোনো শব্দ ডাকতেছে, কিন্তু শব্দটা মানে এক প্রকার মনে করে আমার কানে বাজতেছে, এরকমটা মনে হলো। ভাবছি মা এরকম শব্দটা আমার কানে বাজতেছে, সেই যে এত আস্তে আস্তে তার লাগে না শব্দটা আমার কানে বাজছে, মানে তোমাদের কানে বাজার কথা বা অন্য পাশে বাড়ি আর পাশে মানে বাসার বাসার বাজার কথা, কিন্তু শব্দটা কিন্তু স্পষ্ট আমি শুনতে পাচ্ছি। শব্দটা ছিল অনেকটা জোরে জোরে, কিন্তু মা আমার কাছে মনে হচ্ছে যে শব্দটা অনেক জোরে জোরে, কিন্তু আমি ভাবলাম যে কেউ শব্দ শুনতেছে, শুধু আমি শুনতেছি। এটা ভাবলে তার কাছে একটু যাওয়ার জন্য তখনই বা আমি তোমার কথা মনে পড়ে যে মা মাকে শুনে নেবো আগে কি হয়েছে, তুই কি তখন গেছোস না মা আগে কথাটা শুনে নেবো কি হয়েছে, ঘটনা কি শুনে বুঝতে পারে তার মাকে বাবু ঘটনা শুনে। তার ঘটনা এটা এরকম মা যে যখন আমি ডাক দেয় তখন আমি যাওয়ার জন্য রওনা দিই বা তার কাছে যাই, সাথে সাথে তোমার কথা মনে পড়ে যায় যে তুমি না বলছিলা যে আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা জিন আসছে, ওটা জিনটা আমাকে তার অনেক রূপ ধরা মানুষের রূপ ধরা আকৃতি করে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার জন্য আসবে। তখন তোমার কথাটা আমার মনে পড়ে গেলো, তখন তোমার কথা মনে পড়লো যে বসে বাবা তুই যখনই মা সরি বা বসে মা যখনই এসব দেখবি, যখন ডাকতেছে বা এত রাত করে যাওয়ার জন্য বলতেছে, তখনই তুই এখান থেকে দ্রুত সেখান থেকে আসা করি। তো তখনই মা তোমার কথা মনে পড়ে যাও, আমি মানে তোমার কথা স্মরণ করে আমি মানে স্মরণ করে রাখি, আমি এখান থেকে দ্রুত আসা করি, আর আসা দ্রুত আটকে আমি শুয়ে পড়ি। তো রাতে আমার সাথে ঘটনা ঘটে, একটা খারাপ একটা জিনিসটা আমাকে দেখার জন্য আসছিল, কয় কি বলস সত্যি কিরকম হয়েছে, হমা সত্যি। তখন তোমার ডাকছিলাম তুমি ওঠো নাই, তখন তো তুমি ডাকছিলাম অনেকবার ডাকছিলাম, তুমি কয়েকবার মধ্যে 3-4 মধ্যে ডাকছিলাম তুমি ওঠো নাই। তো ওই ছিল আমার ঘটনা ঘটছে। তো তার প্রথমে আমার মা আর দাদি মিলে একটা কবিরাজ সাহেবের কাছে আমাকে নিয়ে যায়। তো কবিরাজ সাহেবের কাছে গিয়ে অনেকজন মানে অনেক তাবিজ দেয়, পোড়া পানি দেয় এবং অনেক কিছু দেয়, যে বলছে এইগুলোর সাথে রাখতে পারবে। বলছে ভাই এইভাবে করতে 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 ওই জিনটা আমার থেকে চলে যায় আর আসে না।
তো এইভাবে করে আমার নিতে পারেন, মানে অনেক কষ্ট করে ওই জিনটাকে ছাড়াইছে এখান থেকে আর কি, ওই তাবিজের মাধ্যমে আর কি। এমন একটা প্রত্যেক পোড়াপানি তাবিজ, এবং মানে তাবিজ 2টা দিচ্ছে আর কি, গলা হাতে পড়তে বসে আর কি, আর পোড়াপানি খেতে বসছে। তো ওইভাবে বসে এইভাবেই আমার তাবিজের মাধ্যমে ওই হুজুরটা মানে যে জিনটা আমাকে, মানে যে খারাপ জিনটা আমাকে বিপদ জিনটা নিয়ে যাবে, আই মিন খারাপ এন্টিটিটা তাকে নিয়ে যাবে, সেই জিনিসটা থেকে তাকে রক্ষা করতে পারছে। এভাবে আমাকে নিয়ে নেয়, তারপরে তো আর কোনো ঘটনা হলো। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনার একটু হলে ভালো লাগছে। জানি না আমি আপনাকে কতটুকু বুঝাতে পারছি, যতটুকু বুঝাতে পারছি আমার সার্থক। যদি দর্শকরা যদি একটু হলেও ঘটনা তার কাছে ভালো লেগে থাকে, তো চেষ্টা করবো পরবর্তী আরও অনেক ঘটনা আমার জীবনে আছে, বা আমার মার জীবনে অনেক ঘটনা আছে, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করা। তো দর্শকগুলো যদি চায় তাহলে আর কি পাঠাবো। তো আপনার সঙ্গে ভালো থাকবেন, থ্যাংক ইউ ভাইয়া, দেখার জন্য আর কি আপু, ধন্যবাদ। আমি চাই অবশ্যই আপনি একটু আরেকটা ঘটনা পাঠান। তো ঘটনা জানি না আপনাদের কাছে কতটুকু ভাবে এক্সপ্লেন করতে পারছি। কারণ দেখেন, তার জীবনে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা, সেটা হচ্ছে একটা জিন তাকে নিয়ে যাবে, সারা জীবন তো তাকে নিয়ে যাবে, ঠিক আছে। তো যদি আপনাকে এরকম আপনি জানতে পারেন আপনাকে সারা জীবন নিয়ে যাবে জিনিসটা, খারাপ জিনিসটা, জিনটা এক একজনের রূপ ধারণ করে আসতেছে, এক একজন রূপ ধারণ, আপনি বুঝতেই পারলেন না, এত রক্ত করে আপনার ডাক দেয়, বা দুপুর টাইমে ডাক দেয়। আপনার বন্ধু বা আপনার দাদা বা আপনার দাদি রূপ ধরে আসলো, তখন আপনি কি করবেন? আপনি কোনো এক জঙ্গলে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনাকে ওখান থেকে গায়েব করে দেবেন, তার রূপ ধারণ করে, তার তার শক্তি দিয়ে আর কি, তাকে আপনাকে নিয়ে যাবে আর কি। তো আপনি যদি নাই বোঝেন, তখন আপনার কি হবে? বা আপনাকে নিয়ে মাইনে ফেলাই, তখন আপনার কি হবে? এটা কিন্তু অনেকটা হলো ভয়ঙ্কর। যার জীবনে আমি সত্যি যার জীবনে ঘটছে, যার জীবনে হয়েছে, সে একমাত্র বুঝতে পারে হ্যাঁ আসলে কতটা ভয়ঙ্কর, কতটা মানে মনোমান্তিক ঘটনা। আশা করছি আপনার এই এপিসোডের মধ্যে সর্বপ্রথম ঘটনা আপনার কাছে একটু ভালো লাগছে। এরপরে যে ঘটনা পাচ্ছি, আপনার নাম লেখে নেয়, তার জন্য বলতে আমি দুঃখিত। আমি একটা কথা বলি আপু, যখন আপনি লিখবেন আপনার নামটা একটু মেনশন করেন। দর্শকরা অনেক শুনতে চাই যে আসলে আপনি কি লেখছেন, মানে কে, আপনার নামটা একটু মেনশন করেন। এই যে আপনি ভালো থেকে চলতেন, আর অবশ্যই পরবর্তী ঘটনা পাঠানোর জন্য আপনাকে অনুরোধ করা পারে। তো আমরা যদি পরবর্তী ঘটনা শ্মশান ঘাটের ঘটনা। তো ভাইয়া আমার সাথে, আচ্ছা নামটা বলে আগে বুঝবে, আমার নাম ফারদিন আহমেদ সিফাত। ওই আরেক ভাই আবার লেখছে আর কি, যেটা আমি এক ঘটনা বলছি, তিনি আমার পাঠাচ্ছেন। তো যাক আমরা বলি, হ্যাঁ ফারদিন আহমেদ সিফাত বুঝবে, আমার সাথে একটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে, শ্মশান ঘাটের ঘটনা। সেটা যদি বলি, এক রাত করে আমি আমার দাদা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে অনেক দূর হাঁটছে। দেখো আমরা আমার অটোর জন্য অপেক্ষা করছি, মানে অটো রাস্তায় হেঁটে, মানে ওদের রাস্তায় হেঁটে কি বলবো, মানে ওদের রাস্তায় হেঁটে মানে গাড়ির জন্য অপেক্ষা করছি, মানে অটো রিক্সা আর কি, বা ভ্যান গাড়ি যেটাই বলি। তখন তো গ্রামগঞ্জ এলাকা, মানে অতটা গ্রামগঞ্জ এলাকা, সরি গ্রাম না, শহর এলাকা, গ্রাম না শহর এলাকা। তো অটো আর বা কি বলবো, যে থাকে না গাড়ি, ট্যাক্সি গাড়ি, ওগুলো আর কি, যেটাই বল না, তারা ঢাকায় থাকতো কি। তো ওইখান থেকে আবার কি একটা শ্মশান ঘাট ছিল, হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমরা ঘটনা বলি, ঠিক আছে বুঝবি। যখন আমরা মানে আমি আমার দাদা যখন অটো পাশে আমরা হাঁটতে আমরা যখন বলছি, দাদার বললাম দাদা অটো পাশে, তখন আমরা হেঁটে যাই, মানে হেঁটে যাই আর কি। তো হাঁটতে অনেকটা দূর যাই। তো এক পর্যায়ে শ্মশান ঘাটের কাছাকাছি এসে পড়ি। তো আমরা ভাবলাম যে দাদা আমরা একটু রেস্ট বা জিরাই। তো আমরা বুঝতে পারিনি যেটা শ্মশান ঘাট ছিল, বা আশেপাশে হিন্দুদের মাটি হইতো, হ্যাঁ কবর হইতো আর কি। মানে শ্মশান বলতে গেলে তো হিন্দুদের, আর শ্মশান ঘাট ছাড়া যেটা কবরস্থান পুরো মুসলমান। আমরা বলি তাই না শ্মশান ঘাট, শ্মশান বলতে গেলে হিন্দুদের কবর। আগে বলে দাও, যারা জানেন না তাদেরকে বলে দিই, শ্মশান ঘাট হচ্ছে কিন্তু হিন্দুদের মাটিতে বা কবর, যেটাই বলি। আবার অনেকেই বলবেন যে পোড়ায় তেল কোনটা, বন্ধুরা অনেকেই কিন্তু পোড়ায়, হ্যাঁ মুসলমান ধর্মের যে মানে আমাদের যে কি বলবো একটা শ্মশান ঘাট আছে, যেটাতে আপনার হিন্দুদের প্লাস মুসলমানদের, সেটা অবশ্যই আলাদা। মানে একটা মুসলমানদের কিন্তু কবর যেটা অনেক বড়, মানে সাইডটা, আর হিন্দুদের যে কবর যেটা অনেক ছোট, কিন্তু এটা একটা সাইড, আর আরেক পাশে গেট দিয়ে যান ওইটা আরেক সাইড, যেখানে হিন্দু। তো ওখানে অনেকটা ঘটনা ঘটছে, এটা বলবো আগে, এটা বললেন হ্যাঁ আমার লাইফে সেটা সত্য কথা ঘটেছে। সেটা আমি একদিন অবস্থা যে যখন মনোযোগ করতে তখন এটা ঘটনা ঘটছে, মানে জিয়ারত করতে তখন এটা ঘটছে। সেটা যদি বলি সেটা পরে বলবো, হ্যাঁ আগে আমি এই ঘটনা বললেন, হ্যাঁ ও একটা বাজে আসছে। আচ্ছা আমরা পরবর্তী ঘটনা বলি। তো পরবর্তী যদি ঘটনা বলি সেটা হচ্ছে পরবর্তী ঘটনা যেটা বলতে শ্মশান ঘটের ঘটনা। তো বুঝবে আমি আর দাদা আমরা রেস্ট নিতেছি, আর আমরা একটু মানে সাথে করে একটু ফ্লাক্সি করে চা আনছিলাম, চা খাইতেছি, কিন্তু আমরা জানতাম না যে এটা শ্মশান ঘাট। তো ব্যায়াম আমি আর দাদা যখন একটা দেখলাম যে পাশ দিয়ে আমাদের পাশ দিয়ে একটা কালো কাপড় পরা লোক যেতেছে, তার পাশ দিয়ে একটা বিড়াল যেতেছে। তা আমি লোকটা জিজ্ঞেস করলাম ভাই
এত রাত করে আপনি কালো কাপড় বেঁধে মানে এভাবে করে আপনি কোথায় যেতেছেন, বা আপনি মানে কই যান ভাই এরকম অবস্থায়? লোকটা অনেকটা মানে খুনখুনা বুড়ো টাইপের। আমি আমার দাদা একটু আশ্চর্য হয়ে গেল যে এত রাত করে মানে এই জায়গাতে লোকটা যেতেছে, তাও কি ভাই আপনি অবাক হবেন যে লোকটার হাসতে যেতে না, কবরস্থান ভিতরে যেতেছে, একবারে ভিতরে যেতেছে। তো আমরা জিজ্ঞেস করলাম ভাই এত রাত করে আপনি কবরস্থান না ভাই? ভাই বললো কেন কি হয়েছে? আপনি কবরস্থানের ভিতরে ঢুকতেছেন, কবরস্থানের ভিতরে আপনার কি কাজ ভাই? মানে আপনি তো যাবেন আপনার রাস্তা দিয়ে যাবেন না, কবরস্থান দিয়ে কোথায় বাড়ি যায়? ওই লোকটা বলে বাড়ি যায়। ওই কি বলেন আপনি কবরস্থান দিয়ে যাবেন, এখানে আপনার আবার কোন কাম হবে? মানে এখানে যেখানে দূর দূর মানে দূর দূর চোখ যায় সেখানে পর্যন্ত আপনার কবর আর কবর, বা শ্মশান ঘাটের কবরস্থানে কবর আর কবর। হিন্দু মুসলমান মানে চলবে, আসলে হিন্দু আর কি বেশিরভাগ, মুসলমান খুবই কম হবে আর কি। মানে যেখানে শ্মশান ঘাট অবশ্যই মুসলমানরা হিন্দুরাই মাটিতে বেশি। দেখো আমার ঘটনা পড়ে, তো ঘটনা হচ্ছে এটা বুঝবে। ওই লোকটা আমরা দেখো খুব বলছিলাম ভাই আপনি তাহলে ইয়াতে যান, এই যে রাস্তাতে যান, আপনি এখানে যান। কয় না এটাই আমার রাস্তা, এটাই আমার রাস্তা, এখান দিয়ে আমার বাড়ি। এ কথা বলে সেই লোকটা যেতেছে। দেখলাম ভাইয়া ওই বিড়ালটাও, কালো বিড়াল তার সাথে সাথে যেতেছে। কালো বিড়ালটা হঠাৎ করে আমার দিকে মানে যাওয়ার সময় পিছন করে তাকে অনেকটা ভয়ঙ্কর আকৃতি আমাদের। আমরা দেখলাম স্পষ্ট যে বিড়ালটা কালো চোখ চোখ কালো, মানে কালো চোখ চোখ হঠাৎ করে লাল চোখ চোখ জ্বলতেছে, ভয়ঙ্কর মানে লাল ঝুলটা, লাল আকৃতি দেখায় এবং চোখগুলো বড় বড় করছে, হাসি দিয়ে বড় একটা হাসি দিল, তারপর পিছন করে গেল। আমরা এটা দেখি দাদা মানে দাদা দেখে আমরা ভয় পেয়ে গেলাম। দাদা দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন জিনিসটা? হ্যাঁ দেখছি। চলো দাদু ভাই এখানে থাকা যাবেন, তাতে চল তাতে চল। এই কথা বলে যিনি আমরা তো রওনা দিলাম। তো রওনা দেওয়ার সময় হাঁটতে 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 আমরা যেতেছি, হঠাৎ করে আমরা দেখলাম যে ওই কালো বিড়ালটা আর ওই লোকটা ওই একই রাস্তা দিয়ে আমরা যেতেছি। আমরা হঠাৎ একটু চমকে গেল বা ভয় পেয়ে গেলাম, মানে ওইটা ভয় পেয়ে গেল। কি ব্যাপার? ওই দাদা বললাম দাদা দূরত্বে বললাম দাদা ওই দেখেন। আমরা একটু এখানে দেখলাম যে ওই কালো একটা বিড়াল, কালি একটা বিড়াল আর কি, আর মানে আমি কালো বিড়াল আর কি এটাই বলছিস, তিনি যে লাগছে আমরা কাল্লা কুল্লা উড়ে পাচ্ছি। কাল্লা বলতে কালো আর কি, ওই একই কালো আর কাল্লা একই কথা। যাই হোক আমরা অ্যাডজাস্ট করে নিয়ে সমস্যা নেই। যদি ঘটনা বললেন কি সেই ঘটনা হচ্ছে ভাই আমরা যখন দেখলাম যে ওই কালো আঁকের বিড়াল আর ওই লোকটা একই সাথে আমাদের রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আমরা খুবই অদ্ভুত যাবে। ও দাদা ওই দেখেন দেখতে পাচ্ছেন যে দূরে থেকে কি দাদা কি ওই আমরা যে চোখে দেখলাম না, মানে আমরা চোখে দেখলাম যে ওই কালো বিড়াল কালো লোকটা ওই শ্মশান ঘাটের পাশ যেতেছে। ওই লোকটা আবার আমাদের সামনে এখানে দিয়ে যেতেছে কেন, বা আমাদের সামনে রাস্তার সামনে এখানে আছে কেন? আমরা তো এখান থেকে যেতে দেখলাম না, এখান থেকে কিভাবে যেতে পারে? এখান থেকে তো যাওয়ার কোনো রাস্তা না। তারা কিভাবে এখানে আসলো? তারা না শ্মশান ঘাটের রাস্তা দিয়ে গেল, তারা না বলে এখানে আমাদের বাড়ি, এটা আমার বাড়ি, এখান থেকে আমার রাস্তা যাওয়ার রাস্তা। তো এটা বলে সে গেছে। তো বুঝতে পারলো যে আর কিছু না, এটা কোনো মানুষ না, এটা তো একটা খারাপ একটা জীব। তো দাদু ভাই বললো দাদু ভাই তুমি যত পড়াশোনা যত পড়ো, আমি যত পড়তেছি শিগগিরই তুমি পা চাও। তুমি পা চলে আমরা এখান থেকে চলে গেলাম। ওই জিনিসটাও দেখলাম যে আমাদের পিছে পিছে আসতেছে। তো আমরা এক পর্যায়ে হাতে 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 অনেকটা দ্রুত বাড়ি পৌঁছায় তার দাদিকে বলি দাদি তাতে দরজা করে, দাদি দরজা খোলো, মানে দাদি দরজা খোলো আর কি। দরজা খুলে দাদিকে বললো দাদা, মানে দাদিকে বললো আর কি। হ্যাঁ দাদিকে বললো যে জানো কি হিসেবে কি তুমি ও তো জানো না আজকে আমরা নাতি আর দাদা কত কষ্ট করে আমরা বিপদের মানে জানের উপরে বাজি রেখে আমরা আসছি, মানে জানের উপরে বাজি রেখে আসছি, কতটা ভয়ঙ্কর অবস্থা আসছে। কয়ে এক কি হয়েছে কয়ে বলে আমরা যখন দাদু ভাই মানে আমার নাতি আর মানে আমার নাতি আর আমি রাস্তা ছিলাম তখন দাদা আগে মানে আমি তার স্ত্রী বা আমি দাদিকে বললাম আর কি, ঠিক আছে, যে তার স্ত্রীকে বললো আর কি। হ্যাঁ যে এরপর আমরা যখন আসলে মেলা থেকে আমি ঘোরা মেলা আর কি, ওখানে ঘোরার জায়গা ছিল, ওখানে মেলা অবশ্যই মেলাতে আসলাম আগে প্রথম বলে তার জন্য দুঃখিত। ওখানে তারা মেলা গেছিলো কি বলতে না, মেলাতে যখন আসলাম তখন বলতেছে যে আমরা একটু জিরে এখানে। তো জিরে দিয়ে কিছু দেখলাম যে একটা কালো বিড়াল আর একটা লোক বিড়ালটাকে সামনের সাথে হাতে হাতে। তো আমরা বললাম যে ভাই আপনি শ্মশান ঘাট দিয়ে যান। ও শ্মশান ঘাটটা যাই মানে এটা আমার রাস্তা, এখান দিয়ে আমি যাই, এখানে আমার যাওয়ার জায়গা, এটাই আমার বাড়ি। ও এখানে কি বলেন যে আপনার গাড়ি কিভাবে দেবেন, এখানে আপনার মানে কিভাবে দেবেন? এত ভয়ঙ্কর একটা জায়গা, এত ভয়ঙ্কর একটা রাস্তা, শ্মশান ঘাট, এত রাত্রগুলি কেউ এখানে নেই, তা আপনি এখান থেকে যান ভয় করেন না, এখানে আমার বাড়ি, ভয় করলো কেন? ওই কথা বলে সে গেল, বিড়াল তো তাতে গেল। তা আমরা দেখতে পেলাম যে বিড়ালরা চোখগুলো বড় বড় করে টকটকে চোখ করে তাকাইতেছে, ভয়ঙ্কর হাসি দিল বিড়াল। আমরা অদ্ভুত হয়ে গেলাম, বিড়াল কিভাবে একটা হাসি দিতে পারে?
বিড়াল দাঁত বাইকেরা হাসতেছে, এমন একটা হাসি আসছে, খুব ভয়ঙ্কর হাসি। সত্যি আমি আপনাদেরকে হাসিটা দিয়ে দেখাতে পারলাম যতটুকু ভয়ঙ্কর যাই না, কিন্তু আসলে কিন্তু ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, তো যাই আমরা ঘটনা বলি, মানে ঘটনা বলি, ভয়ঙ্কর হাসি এটাই বুঝে যায়। আর চোখগুলো ভয়ঙ্কর লাল টকটক। হ্যাঁ, তো তারা বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, বিড়ালটা কোনো মানুষ, স্বাভাবিক বিড়াল না, এটা অস্বাভাবিক বিড়াল বা খারাপ একটা জিন বা খারাপ বদজিন কিছু একটা হবে। এটা ভেবেই তার দাদা আর দাদুভাই বললো, দাদা দেখতে পাচ্ছেন যে জিনিসটা কি? তো আমার নাতি আর নাতনি আর মিলা দুজন মিলে আমরা কি দৌড়ে এসে পড়ি ওখান থেকে। তো আবার সে হঠাৎ এক রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাই যে ওই কালা একটা বিড়াল, কুচকুচে বিড়াল, কালো কুচকুচে বিড়ালটা, আর ওই কালো আকৃতির যে লোক, কাপড় পরা যে লোকটা, একই রাস্তা দিয়ে আমাদের রাস্তা দিয়ে যেতেছে, আমাদের সামনে দিয়ে যেতেছে। তো আমরা দৌড় করলাম, যে দাদারে বললাম, দাদা দেখেন ওখান দিয়ে যেতেছে একটা জিনিস, ওই কি দেখতে পান না? ওই কি? ওই দাদাকে বললাম, দাদা দেখেন আমরা যে জিনিসটা দেখলাম শ্মশানঘাটে, যে কালো আকৃতির বিড়ালটা, আবার ওই কালো রোগটা, কাপড় পরা রোগটা, সেই একই রোগটা আবার এখানে দেখতেছে। তো এই কথা বলে যখন বললাম, দাদু ভাই তাড়াতাড়ি পা চাও আর দৌড় পড়ো, তখন সে দাদা আর নাতি মিলে, দাদা নাতি মিলে আগে পা চালো, দ্রুত দৌড় পড়ে আসা পড়লো। তো এইভাবে আমাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম করে আসছি। আমি বিপদ থেকে মুক্তি পাইছি আর কি, বাচ্চা আসছি। তো কতটা যে রিস্ক নিয়ে আসছি, কতটা যে জানের উপরে জোখিম লাগে আসছি তুমি জানো না। তারপর দাদি বললো যে আছে, আরে তুমি বসো, তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ না, আমি খাবার দিতেছি। তো খাবার দাবার দিল, তারপরে শুয়ে পড়লো আর কি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। তো রাত্রেবেলা বুঝতে পারেন, রাত্রেবেলা আবার আরেক ঘটনা ঘটে। সেটা হচ্ছে, আমি যদি বলি আপনি একটু খেয়াল করে শুনে, সেটা হচ্ছে রাত্রে করে দেখতে পাই যে চালের উপর দিয়ে কি যেন হাসছে, ঠক 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 ঠক, মানে স্পষ্ট বোঝা যে আমাদের চালের উপর দিয়ে কি যেন হাসছে। হ্যাঁ, তাদের তিনশের বাড়ি ছিল আর কি, মানে নিজস্ব বাড়ি ছিল আর কি, শহরের আর কি নিজস্ব বাড়ি ছিল। ওখান থেকে চকচক করে হাঁটতেছে, মানে হাঁটতে ঠক 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 না শব্দ, মানে অনেকটা হাঁটা চলার মতন, বা কে জানি মানে থাকে না চালের উপর কি জানি ফিকে মারতেছে, ঝিল্লা এরকম হইতেছে। তো এটা ভেবে তার দাদা ওরা কি সাহস করে দরজা খুললো, ওই চারিপে দেখলো কে, লাইট মেরে দেখলো যে কেউই নেই, নিরিবিলি একদম, কেউ নেই, একদম নিরিবিলি, কেউই নেই। আবার দরজা কে খোলা, দরজা কে খোলা পরে কিছুক্ষণ পরে আবার, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কিছু পরে আবার দেখতে পাই। তখন বলতে ভাই আমার হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখতে পাই যে ঠক 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 করে দরজা মেরে কি দেখতেছে, ঠক 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 করতে আসছে, মানে শব্দ করতে আসছে। আমি বললাম কে এত রাতে, কোনো শব্দ নেই, আবার শব্দ করতেছে, ঠক 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 করতেছে। মানে আমি জিজ্ঞেস করি কি, কোনো শব্দ নেই, জিজ্ঞেস করলো মানে কোনো উত্তর নেই, ঠক শব্দ হইতে আছে কিন্তু কোনো উত্তর নেই, মানে ঠক ঠক শব্দ করতে আছে কিন্তু কোনো উত্তর দেয় যে হ্যাঁ আমি, দরজা খোলো, আমি অমুক ব্যক্তি বা যেই হোক, সে কোনো কথা উত্তর দিতেছে। আচ্ছা আমরা পরবর্তী ঘটনা বলি। হ্যাঁ, বুঝবে, তখন আমি একটু সাহস করে উঠে, খাট থেকে উঠে যখন দরজাটা খুলে দেখতে পাই যে আমি এতটা ভয় পেয়ে যাই, এতটাই আমার ভয়ে থর পাগুলো কাঁপে। আমি দেখতে পাই ওই কালো কুচকুচে বিড়াল আমাদের দরজার সামনে দাঁড়িয়ে এভাবে ঘুরতেছে, আমাদের সামনে ঘুরতেছে, এবং এক পর্যায়ে ঘুরতেছে, ঘোরার পরে আমার দিকে থেমে আমাদের তাকায়, এক গরম দৃষ্টিতে তাকে তার চোখগুলো লাল লাল করে বের করে আনে, এবং ভয়ঙ্কর রকমের ঠিক ওই শ্মশানঘাটে যখন যাওয়ার সময় যে পিছন করে চাকরিটা ছিল না ভাইয়া, আপনার হয়তো খেয়াল আছে যে আমি বলে মিটু আগে ওই হাসিটাই দিছে, মানে ওই যে হাসিটা দিয়েছিল বলছে ভাইয়া, ওই যে হাসিটা খেয়াল আছে, ঠিক ওই ভয়ঙ্কর হাসিটা দিছে। এই হাসিটা যখন দেয় বলছে ভাই শুনে আপনি এই হাসিটা যখন দেয়, আমি এতটাই ভয় পেয়ে যাই, তার লাল চোখ, ওখানে আমি বেহুশ হয়ে পড়ে যাই, এতটাই ভয় পেয়ে যাই, ওইখানে বেহুশ হয়ে যাই। তো পরবর্তী সকালে আমার দাদা আমার দাদি আমাকে জাগায় তোলে, মানে দাদা দাদি আমাকে উঠে নিয়ে খাটের উপর শোয়া জায়গা তোলে। আমি পরবর্তী সকালে খাটের উপর শোয়া অবস্থা পাই। আমার দাদা দাদি আমাকে বলে যে বাবা কি হয়েছে, না বাবা কি হয়েছে, তুই এরকম ভাবে দরজা খোলা অবস্থায় পড়ে আসতো কেন? কেউ যদি ঘরে ঢুকতো বা কেউ যদি ঘরে আসতো, তোরা কি কিনা ঘরে চুরি শুরু হইতো, তুই এত রাত্রে করে দরজা খুলে এখানে ঘুমায় পড়ছো কেন? দাদি আমি দাদা আমি ঘরে নেই, আমি ঘুমাই নি। কেন তোর কি হয়েছে, তুই কি কোনো ভয় পেয়েছে? দাদি আমি অনেক ভয় পাই। আমি দেখতে পাই যে দাদা ওই যে একটা জিন দেখছিলাম না, মানে ওই দূর ওই একটা যে কালো বিড়াল দেখছিলাম, ওই একই কালো বিড়াল দাদা, আমরা যখন আবার রাস্তার সময় আরেকবার দেখলাম আবার সেই একই কালো বিড়াল হঠাৎ করে রাতে তুমি শুয়ে হয়েছো, দাদি শুয়েছে, ঠক ঠক করে দরজা ডাকাইতেছে। আমি একবার দুইবার না তখন তারপর যখন কে ওখানে কে ডাকাইতেছে, কোনো সাড়া নেই। আমি এক প্রকার বিরক্ত হয়ে দরজা খুলে দেখি যে কেউই নেই, একদম নিরিবিলি। নিচে তাকে দেখি যে একটা কালো বিড়াল এভাবে করতেছে, মানে একটা কালো বিড়াল মানে গোল গোল করে ঘুরতেছে, আস্তে আস্তে হাতে কোথায় ঘুরতেছে। হঠাৎ করে যে বিড়ালটা থেমে যেয়ে আমার দিকে গরম দৃষ্টি তাকায়, তা ভয়ঙ্কর রকমের চোখ, তার ভয়ঙ্কর হাসি দেয়,
হাসিতে আমাদেরকে তেমন তাকাইলো, তো চোখ করে দেখলাম এত ভয়ঙ্কর। দেখলাম যে দাদা ওই বিড়ালটা আস্তে আস্তে আমাদের হাঁটে আস্তে আস্তে এবং আস্তে আস্তে বিড়ালটা আস্তে আস্তে তার আকৃতির থেকে দেখলাম ভাইয়া দাদা যে বড় হইতেছে, তার দাদাকে বলে দাদা দেখলাম যে তার আকৃতি থেকে আস্তে বড় হইতেছে এবং ভয়ঙ্কর আকৃতি তাকাইছে। আমি স্পষ্ট দাদা আমি বলতে পারবো যে ওই বিড়ালটা কোনো বিড়াল না বা কোনো স্বাভাবিক বিড়াল না, ওইটা কোনো মানে মানে সত্যিকার বিড়াল, ওইটা কোনো খারাপ বদ জিনিস হতে পারে। তো দাদা এটা দেখে আমি এতটা ভয় পেয়ে যাই, আমি এখানে বেহুশ হয়ে পড়ে যাই। তো আমরা তোমাকে তোমরা সকলে একটু আমাকে এরকম অবস্থা দেখো। আমি নিজেও বলতে পারি দাদা যে আমি বেহুশ মানে হইয়া কই পড়ে আসছি, আমি এটাও খেয়াল নেই। আমি যখন উঠে দেখি তখন এই অবস্থা। কি বলো সত্য কথা? যেহেতু করে দাদা হ্যাঁ একদম সত্য কথা। তুই যে তোমরা দেখলাম না রাত্রেবেলা হ্যাঁ ওইটাও কোনো স্বাভাবিক কিছু ছিল, মানে মানুষের পায়ে পালানো ছিল। কথা হ্যাঁ আমিও তো পায়ে পালানো ছিল। তুই বুঝলি কই দাদা তখন আমি একটু ঘুমানো অবস্থা ছিলাম, আমি সত্য পাই, আমিও সত্য পাই, তখন আমি উঠি। তখন তুমি এটা যখন দেখলা যে কেউই নেই, তুমি তো দাদা তুমি যখন দেখো কেউ, তখন আমি শুয়ে পড়ি বা তুমি যখন আমি তখন হঠাৎ যখন টকটক করে দরজা দেখালো, তখন তুমি তখন ঘুমে আসলে একদম নিরিবি। 2-3 ঘন্টা পর তখন আমার ঘোটা ঘুমে গেছে, তখন আমি দেখতে পাই এই ঘটনা। ওই আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি তোকে একটা হুজুরের কাছে নিয়ে যেতেছি। তুই যখন এতটাই ভয় পেয়েছিস, এতটাই ভয়ে ততটুকু মানে মানে শরীর অবস্থা বলে আমার দাদা বলছে আমার শরীরটা খুব খারাপ ছিল, একদম পুরো অনেকটা ঝড়ের অবস্থা, জ্বর এসে পড়ছে, মানে তার জ্বর এসে পড়ছে অবস্থা। ঠিক আছে, যদি বলি তার জ্বর বলতে গেলে ওই কারো বিড়ালটা দেখছে না ওই যে ভয়ঙ্কর মানে যে দেখতে পাচ্ছে, তখন থেকে না যখন এই যে দরজা খোলা অবস্থা দেখে তখন থেকে তার জ্বর এসে পড়ছে। তো সন্ধ্যার সময় বা বিকাল দিক থেকে তাকে এক কবিরাজ সাহেবের কাছে নিয়ে যায়, মানে আমার দাদার পরিচিত করেছে মানে এলাকার পরিচিত কবি সাহেব আর কি, তার কাছে মানে নিয়ে যায়। আচ্ছা তারপর ঘটনা বলি। তো তার কাছে বলে যে আমরা দাদা আর নাতি এই যে দুইটা মানুষ মিলে আমরা যে দেখলাম, আপনি বলেন তো এই জিনিসটা কি? তো ওই কবিরাজ সাহেব কিছুক্ষণ পর ধ্যানে বসে মানে কিছুক্ষণ মানে ধ্যানে বসে কিছুক্ষণ পর বলে ধ্যানে বসলো কিছুক্ষণ মানে ধ্যানে বসলো ধ্যানে বসলো হ্যাঁ তার সাথে ধ্যানে বসলো, ধ্যানে বসে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে বসলো মানে বললো আর কি কিছুক্ষণ পরে ধ্যানে বসলো নাকি ধ্যানে বসে কিছু বললো। যখন আমি বলি একটা কথা বলি, যখন আপনি যাবেন প্রফেসরের কাছে বা মানে হুজুরের কাছে, হুজুরও কিন্তু সাথে সাথে বলতে পারে কিছুক্ষণ পরে ধ্যানে বসে তখন এটাই আর কি। হ্যাঁ সে বললো আর কি যে সে যেটা বললো তারা হবক থাকলো যে আপনি যে কালো আকৃতির যে জিনিসটা দেখছেন মানে কালো আকৃতির যে জিনিসটা দেখছেন বা কালো বিড়াল যেটা দেখছেন আপনি দেখছেন না, হ্যাঁ ওই জিনিসটা কালো বিড়ালও কোনো মানুষ ছিল না বা কালো জাতিতে যে কাপড় ওইটাও কোনো মানুষ ছিল না। তো কি ছিল? যখন আপনারা যে শ্মশান ঘাট থেকে যান তখন থেকে আপনাদেরকে নজর করে, আপনার দাদা নাতিকে নজর করে মানে আপনি দাদা আর নাতিকে নজর করে আর কি আছে নজর করে আপনাদেরকে মারার জন্য বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনাকে শ্মশান ঘাট থেকে আপনাকে ফলো করে নজর করে আর কি। ঠিক আছে, বা আপনার রাস্তায় যে দেখছেন না হ্যাঁ রাস্তা থেকেও যে দেখছেন যাওয়ার সময় যাওয়ার পরে ওইটা নজর করে এবং আপনাদের বাড়ি পর্যন্ত আসা পরে নজর করার জন্য মানে ক্ষতি মারার জন্য বা মেরে ফেলার জন্য বা ক্ষতিগ্রস্ত করার জন্য। তো আপনারা দৌড়াদৌড়ি করছেন, আপনারা আল্লাহর নাম দিচ্ছেন দেখেই আপনারা কিছুটা সেই বিপদ থেকে বাঁচতে পারছেন, তা না হলে আপনাদের দাদা নাতিকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতো ওই পরিবার সাহেব বলে আর কি। তো আমি আপনাকে দাদা এবং নাতিকে আপনাকে দুজনকে মানে বলে রাখলাম এত রাত করে কোনোভাবেই আপনার নাতিকে আর আপনি মানে তার দাদাকে বললো কি দাদাকে বললো আর আপনাকে নাতিকে বললো নাতিকে কোনোভাবেই কোনো সময় এত রাত করে রাত 12টা বা 12:30 বা 1টা বাজে এখন কোনোভাবে বাইরে হবে না, 9টা বা 9:30 এরকম আর কি 8টা 9টা এরকম আর কি বাইরে হবে। আর শ্মশান ঘাটে ওই যে বললাম যে ওই যে আপনারা দেখছেন ওই শ্মশান ঘাটে কখনো খবরদার ওই ভুলও এত রাত করে 9টা 10টা বা 11টা 12টার দিক দিয়ে কখনো যাবেন না। গর্বের সাহেব বললো আর কি যদি বসে যদি যান এরকম আবারও কোনো ঘটনা করতে পারে আবার আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন কিন্তু আপনি আমাকে বলতে পারবেন। যিনি বললো যে আপনারা মানে আপনাকে বলতে আমাকে বলতে পারেন। সো খেয়াল রাখবেন যখনই যাবেন সাবধান দৌড় করে যাবেন আর চেষ্টা করবেন খুব রাত্র করে না আসা, খুব দ্রুতভাবে এসে পড়ে। তো এই কথা বললো আর তাবিজ কিছু দিতেছি ওই তাবিজগুলো আপনি করে দিবেন আর পড়া পানি দিয়েছে পড়া মেখে আর তেল পড়া দিবেন। হ্যাঁ তো ওগুলো আর কি শুলে হাতে দিতে বসে আর পানি পড়া দিতে আসলে তাবিজ তার দাদাকে এবং তার নাতিকে দিল। হ্যাঁ তো বসে আর কি বা এই ছিল ঘটনা আর কি। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটনে তারপর থেকে আর কোনো কিছু হয়। তারপর থেকে আমি আর ওইখান থেকে যাওয়া সদর করিও নাই। আর যদিও গেছি 8টা 8:30 বাজে বা 9টা পর্যন্ত তাদের বাসায় এসে পড়ছি। বললাম ভাইয়া ওইখান থেকে রাস্তা আসার কোনো রাস্তা ছিল না, যেহেতু ওই শ্মশানঘাট থেকে আমাদের পাড়াইতে হইতো। তো আমরা চেষ্টা করতাম যখনই যেতাম আমরা যখনই মানে ওখান থেকে আসতাম আসার সময় খুব দ্রুতভাবে এখান থেকে যেন আসা পড়ি বা কোনো অটোতে আসি তাতে যেন ওইখানটা মানে আমাদের হাঁটতে যেন মানে হাঁটতে আসতে তো সময় লাগে না, তো আমরা অটো নিয়ে বা একটা গাড়ি দিয়ে কোনো দিক থেকে আসি পড়তাম। তো তারপর তো আর কোনো ঘটনা ঘটে নাই আর কোনো কিছু হয়নি তাদের সাথে।
বা ওই যে খারাপ কালো বিড়ালটা বা কালো যে জিনিসটা দেখছে কাপড় পরা ভয়ঙ্কর জিনিসটা লোকটা বা যার চেহারা দেখা যায় না, কালো বিড়ালটাই বলে আপনার দেখছে যে তোকে শূন্য ঘটনা বলো, তুই ঘটনা পরে আর ঘটনা তখন তাবিজ বলতে তুই আর দেখতে পানি কিছু ছিল ঘটনা। তো আমার জীবনে যে ঘটনা বলি, হ্যাঁ, তো আমি আমার একটা ঘটনা বলি। আমি আমার এক চাচার সঙ্গে রাত করে না কবর জিয়াদ করতে, মানে ফুবা, হ্যাঁ, মানে কথা বুঝি না আমার ফুবা। তো আমরা জিয়াদ করতে করতে আমরা করে কি ওই পাশটা রাস্তা না একবার কাদা কুদা ছিল, তো বৃষ্টিপাতের দিন অফ ছিল। তো আমরা করে কি শ্মশান ঘাটে ওই রাস্তাতে মানে ঘুরে ঘুরে আসতেছে আমার জীবন ঘটনা বলি, হ্যাঁ। তো আমার চাচা বলে যে এখান রাস্তা তো পুরোই ব্লক, মানে কাদা কুদা আর কি, এখান থেকে কীভাবে যাবো, তো চলো বাদে যা, আমার তো মানে বলতে পারতে না বাদে যাবো, তাতেই বলতে না চলো, মানে আচ্ছা কাকু কাকু চলো, মানে মানে আমার চাচা বলতো আবার কাকু বলতো দৌড়ে, আচ্ছা কাকু বলে বলতো কাকু চলো কাকু চলো, এখান থেকে না ঘুরে মানে আমরা ওইখান থেকে ঘুরে যাই, ওইখান থেকে ঘুরে যাই, ওইখান থেকে কোথায় কয় শ্মশান ঘাটে, কয় শ্মশান ঘাটে দাদা ওইখান সরি দাদা ওখান থেকে যাবো, ওইখান থেকে গেলে কোনো সমস্যা না, কি সমস্যা আমি আছি না, তুমি কি ভয় পানি, না দাদা এত রাত করে তো আমার ভয় লাগতেছে, কোনো কিছু হয়নি, না না কি কিছু, চাচু কাকু বলো যে কোনো কিছু হবে না, চলো যাই এখান থেকে, কারণ এখান থেকে দেখতো না কি অবস্থা কাদাগুলো, তো যাওয়া যাবে না, তো চলো এখান থেকে। তো আমরা করলাম কি চাচা মানে আমি করলাম কি চাচার কথা অনুযায়ী ওখান থেকে গেলাম, আমি চাইতে যাইছিলাম একটু ভয় ভয় লাগতেছে শ্মশান ঘাটে, কারণ যেহেতু চাচা ছিল তো আমিও শ্বাস করে যেতেছি, হ্যাঁ। তো হাতে 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 চাচার সাথে হইতেছে, চাচা বলতেছে যে চাচির বলতেছে না আপনার মনে হইতেছে না যে আমাদের পিছন দিয়ে কি জানি হাঁটতেছে, কই না তো আপনি একটু খেয়াল করেন, তো কিছু হাঁটতে হাঁটতে তার কাছে মনে হলো কি জানি পিছনে হাঁটতেছে, তো দেখতে পাই যে কবরের থেকে ধোঁয়া, তো বুঝতে পারতেছি হ্যাঁ বসে একটু খেয়াল করে, হ্যাঁ বসে না, এটা কিন্তু এখানে লেখা নাই, আমি আমার নিজের তো বলতেছি, হ্যাঁ আপনার মনে আছে এখানে লেখা নাই, আমি নিজের যেটা আমার মনে পড়ছে বা মনে আছে আমার সাথে ঘটছে ওইটাই আমি দেখতে পাই না ভাই, আমি দেখতে পাই বলছে ধরো আমি দেখতে পারছি আমার কি যে কবরের থেকে যে একটা ধোঁয়া, আমি যাচ্ছে বলে দাদা আপনি একটু খেয়াল করে দেখেন তো ওই কি ধোঁয়া না, ও কো ধোঁয়া, ওই কবরটার থেকে মানে শ্মশান ঘাটে একটা কবরের থেকে দেখি সমান ধোঁয়া পাইতেছে, মনে হইতেছে যে কবরের ভিতরে কি আগুন লাগাই দিচ্ছে এরকম হইতেছে। তো আমি না ভয় পেয়েছি, ওই চাচা তাতেই চলে যায়, না না ভয় পেন কই চলে যায়, আমার চাচার পর সাহস, হ্যাঁ। তো সামনে দেখলো যে সত্যি তো কবরেতে ধোঁয়া বইতেছে, তো কবর থেকে সমানে সমানে সত্যি ধোঁয়া বইতেছে, লাগে যেন ওই যে বললাম না যে কবর থেকে আগুন ধরেছে। তো হঠাৎ করে দেখতে পাই যে আমাদের একটা পিছনে একটা লোক ঠিক কালো কাপড়, ওই যেটুকু বললাম যে কালো কাপড় সত্য ওদের, আমি কিন্তু কোনো বাংলা যেটা হয়েছে কিন্তু সত্যি বলতেছি। তো কালো কাপড় পরে লোকটা না যে আমাদের দিকে তাকায় আসছে, মুখটা দেখা যাচ্ছে। তো বলে যাই মেয়ে আপনি কি, মাথাতে বল যে আপনি কি, কয় আপনি কি মানে আপনি কি, আপনারা কি, আপনারা এখানে কি করেন, আপনারা এই শ্মশান ঘাটে হিন্দু শ্মশান ঘাটে এখানে কি করেন, কয় হিন্দু শ্মশান ঘাটে ভাই। আমার চাচা বললো যে ভাই এরকম আমাদের রাস্তা কোনো জায়গা নেই, কিভাবে যাবো, এখান থেকে পুরা রাস্তা পুরা মানে কাদা কুদা, আবার রাস্তা যাওয়ার কোনো এমন জায়গা নেই যে যাবো, তো এখানে আমরা ভাই একটু যেতেছি, কয় আপনারা এখান থেকে কেন আসছেন, জানি না এখানে আসা নিষেধ, কয় আমরা তো যাই না, কয় দ্রুত সময় এনতে যাওয়া, এ কথা কইয়া ওই লোকটা করলো কি যেতেছে। তো যাওয়ার সময় লোকটা বলে গেল যে জীবন আর কোনো দিন এনতে আইবে না, যদি এনতে হয় আপনারা আর বাঁচতে পারবেন না, আমরা না একটু ভয় পেয়েছি। আবার চাচা একটু আগ্রহ ভাই কি করবি, আপনারা কি বাঁচতে পারেন মানে আপনারা বাঁচতে পারেন মানে আপনি কি আমাকে মেনে ফেলবেন না, তো দেখবো না যেটা বলতেছেন আমার কি বলছে যে একটু মাঝে মধ্যে ক্যামেরাটা অফ হয়ে যায়, তো এই জন্য আমি আবার ক্লিক করে আবার করতে হবে, তো আপনি একটু কিছু মনে করেন, হ্যাঁ মাঝে মধ্যে অফ হয়ে যায় বা একটু সমস্যা হয়, স্টোরেজ বেড়ে যায়, তো ওইটা কেটে আমি এই জন্য তো যে সমস্যা নেই, আমার ঘটনা যেটা বলছিলাম, তো চাচা একটু রাগ হয়ে আছে যেটা বলতেছিলাম কি বলে নিয়ে আপনি আমার মায়ের ফোনে ধমকি দিতেছে না, এটা সত্য কথা, আপনার বাঁচবে না, এখানে একটা খারাপ কিছু আছে, রাত্র করে এত রাত্র করে যাচ্ছেন আপনারা আইয়েন না, আসেন না এখানে, ভালো লেগে করতেছে আপনার চলে যান। তো লোকটা না হাতে হাতে না কিছু মিলে চলে গেল, আমি দেখতে পেলাম লোকটা পিছিয়ে আর নাই, লোকটা গায়ে, আমি বললাম যে কাকু 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 দেখো তো একটু না দেখুন লোকটা এত সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে 2-3 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের সর্বোচ্চ লম্বা রাস্তা, কিন্তু সেই হোটেল গায়ে নাই পাশে না শুধু আসাম না আমাদের পিছন কোনো জায়গায় গায়ে, লোকটা গেল। তো দাদা বললো দাদা কাকু কথা বলে না চলো আমরা যাই চলে যাই। তো এই কথা বলে আমার সাথে সাথে আস্তে আস্তে হাঁটতে ওই শ্মশান ঘাটটা পার করে ভাবে ইনশাল্লাহ বাসায় এসে পড়ি। তো বাসায় এসে আমার আমর বলি যে আমি এরকম ঘটনা করছে, আমি এরকম মোটা ভয় পাইছি। আমি দেখলাম যে শ্মশান ঘাটের উপরে দেওয়া আমি আমি তাছাড়া প্রথমে দাদা হাতটা দেন না বলতে দাদা আমার সরি তাছাড়া না কাকু বলি আচ্ছা কাকু যে ওই যে জিনিসটা দেখলাম যে শ্মশান ঘাটের যে উপরে মানে
মানে শ্মশান ঘাটে মানে দূর শ্মশানের কবরে আর কি, শ্মশান ঘাটের ভিতরে মানে কবরের মধ্যে না হিন্দু কবরস্থান ছিল আর কি, এই জন্য বললাম শ্মশান ঘাট। অনেকেই বলে থাকে শ্মশান ঘাট, কিন্তু এটা কিন্তু হিন্দু কবরস্থান, আমি শ্মশান ঘাট যেটা আর কি। দেখ আমরা অত পেশারি না যাই, ঘটনা নিয়ে যেটা বলি চাচার বলেন দাদা ওইটা কি সত্যি কি মানে সত্য ছিল, যেটা দেখলাম যে কবরের থেকে এই যে ধোয়া বেরোতেছে ওটি সত্য ছিল? কয় হ্যাঁ দেখলাম তো এরকমই, কিন্তু কখনো কথা কখনো কাকু আমি তো অনেক গিজারত করতেছি, তুমিও যাচ্ছ কখনো সত্যি কি বলতো, আমি কাকু সত্যি বলবো কখনো কোনদিন দেখছো যে কবরের থেকে ধোয়া বেরোতেছে? না। ওই সত্যি কোনদিন দেখছো? না না। তাই আমার কাছে মনে লোকে জানো লাগে নাকি কবরের মধ্যে কি জানি আগুন ধরে দিচ্ছে, কবরের ভিতরে কি জানি আগুন ধরে, তাই না কাহা এরকম ধোয়া বেরোতেছে, মানে মনে হয় কবরের দিকে আগুন ধরেছে, আগুন ধরে দেওয়ার উপরে যে নিজের আগুন ধরে দেওয়ার উপরে ধোয়া বের ঠিক এরকম, মানে অনেক মানে ধোয়া একটু না অনেক ধুম ধুপ টুক করে ধোয়া বেরোতেছে। হ্যাঁ ধোঁয়াটা এত না লাগে জানেন, ওই কবরটা মনে করেন ধোঁয়ায় মানে অন্ধ হয়ে গেছে, মানে ভুলে গেছে আর কি অবস্থায় একটা কবরে, আমরা অন্য সমস্ত কবর ওই একটা কবরের মধ্যে ধোয়া হইতেছে। ওই কবরে যেখানে যে আমরা দেখলাম ধোয়া পেতে, ওই কবরের পাশাপাশি ওইখানে দেখলাম ওই লোকটাই, তো লোকটা আমাদের বললো যে সাবধান এখানে আসছে না, আপনার আসতে পরবর্তী যখন আহেন তা আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত নেই। তো ওই কিছু ঘটনা রাখি, আশা করছি আপনার কাছে এই ঘটনাটি হলো ভালো লাগছে, ঠিক আছে। তো আমার জীবনে কিন্তু সত্য একটা ঘটনা আপনার সাথে বললাম, ঠিক আছে। জানি না আপনার কাছে কতটুকু সত্য মনে হয়েছে বা কতটুকু আপনাদের সাথে বুঝাতে পারলাম। যদি একটু হলেও যদি আপনার কাছে হরর মনে থাকে, আপনার ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার জীবনে কিন্তু অনেক ঘটনা আছে, হ্যাঁ। তো তাছাড়ার সাথে অনেক ঘটনা, যেমন তারপর বলি যদি পরবর্তী যে ঘটনা অনেকেই নাকি সত্যি সত্যি বলি যে আমাদের সাইবাজার দিকে কবরস্থানটা আমি একদিন আপনাদের রাত করে যেয়ে দেখাবো, ভিডিও করে দেখাবে, দেখি চেষ্টা করি বই স্বার্থ নিয়ে আমি দেখেন। যদি আপনারা এটাতে 100 লাইক করে দেন, যদি 100 লাইক করে দেন আর 600 ভিউজ এনে দেন, 600 ভিউজ আর 100 লাইক, আচ্ছা 100 লাইক করে দেন, মানে 100 লাইক করেন দিস ভিডিওতে, আমি অবশ্যই রাত করে আমি 9টা 10টার দিক না যে আমি ভিডিও করবো, আমার এক বন্ধুকে নিয়ে ভিডিও করে আমি আপনাদের দেখাবো যে কোন খবরটা ছিল, হ্যাঁ, এবং কোন খবরটা দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা আমাদের দেখাবো সত্যি। মানে জানি না ওইটা কি ধোয়া উঠে দেখা দেবে, কিন্তু খবরটা কোনটা বা কোনখান থেকে আমরা গেছি, কিভাবে আসছি, বা ওই লোকটা কোনখান দিয়ে দাঁড়াইছিল, বা খবরটা কোনখান থেকে ধোয়া আসছিল বা বাড়িছিল আমাদের সাথে, মানে ঘটনা কোনখান থেকে এক্স্যাক্টলি ওইটা আমাদের আসে, হ্যাঁ। তো যা আপনারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি ভালো ভিডিও লাইক দেন। আর তখন থেকে সত্যি অনেকেই নাকি শুনতে পায় যে মানে শুনতে পায় আত্মহত্যা দর্শক থেকে, মানে ওখান থেকে যখন যাতায়াত করে অনেকে শুনতে পায় যে এখান থেকে অনেক শব্দ কান্না শুনতে হয়, যে হ্যাঁ মানে শ্মশান ঘাটটা দিক দিয়ে বিশেষ করে মানুষের যে মুসলমান ওইখান থেকে না অবস্থান, যে শ্মশান ঘাটটা ওখান থেকে মানে ওখান থেকে না সুন্দর মানে শোনা যায় আর কি, যে কান্না শব্দ, চিৎকার শব্দ রাত করে মানে কি জানেন ডাকে ডাকে এরকম অবস্থা, হ্যাঁ এরকম শব্দ শোনা পায়। আমি কখনো শুনি, সত্যি কথা মিথ্যা বললাম আমি শুনি না, কিন্তু অনেকেই শুনছে, তাদের মুখে আর কি শুনছি, এবং তাছাড়া মুখেও শুনছি যে কি শুনতে পাই। তো তারা দেখবি সব আমরা ওইখান থেকে গেছি, তো কতটা রিস্ক নিয়ে আসছি, বলছে ওই লোকটা বললো যে এখান থেকে পরবর্তী যান আপনারা বিপদে পড়বেন, এটুকু যাই হোক। আশা করছি আপনার কাছে এই আজকে এপিসোডটা ভালো লাগছে, যদি একটু ভালো লাগে থাকে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আপনারা অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন, আর দেখা হবে নতুন এক ভিডিও। আল্লাহ হাফেজ, আর সাবস্ক্রাইব করেন, হ্যাঁ।